13 তারিখ থেকে শুরু করে অনেক কিছুই হবে। 13 তারিখে কি হবে? কি হবে 13 তারিখে? 13 তারিখের ব্যাপারটা বলার আগে আমার লাস্ট কোশ্চেনটার উত্তর আপনাকে আমি আসলে তো পুরোপুরি দেইনি, আপনি একটু থামিয়েছেন। আমি নিজে আমার আমার কিন্তু আমার নিজের প্রকাশিত 5টি বই আছে, এবং এই 5টি বই হচ্ছে মূলত বলা যেতে পারে প্রোপাগান্ডার জবাব আসলে। যেমন আমার প্রথম 3টি বই হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উপরে। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন এই রাজাকার আলবদরদের বিচার হচ্ছিল, তখন সেই সময়কার যত রকমের প্রোপাগান্ডা আছে সেগুলোর জবাব, আইনি কাঠামোর বর্ণনা, এরপরে আপনার ইন্ডেমনিটি অধ্যাদেশ, ইন্ডেমনিটি অধ্যাদেশ এবং ঐতিহাসিক নানান বিষয়। আমার অভিজ্ঞতাটা হচ্ছে এমন, সেটা হচ্ছে যে আমি আসলে খুব কাঠগড়াতে না, আমি যেহেতু নিজেই বাংলাদেশ আওয়ামী লীগের একজন সমর্থক, ফলে আমার নিজেরও একটা দায়িত্ববোধের জায়গা আমি অনুভব করি। এবং এরকম দায়িত্ববোধের জায়গা থেকে যেটা হয়েছে সেটা হলো যে অসংখ্য মুক্তিযুদ্ধের পক্ষের যারা শক্তি আছে, সমর্থক আছে, তারা এই এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছে, লিখেছে, লেখার চেষ্টা করেছে। আমার শুধু একটা জায়গাতেই একটু এই গবেষণা করতে গিয়ে যখন বইপত্র খুঁজেছি, তখন আমার কাছে মনে হয়েছে যে একটা কাঠামো স্ট্রাকচারের জায়গা থেকে বাংলাদেশ আওয়ামী লীগ এজ এ সংগঠন হিসেবে, হ্যাঁ, এই প্রশ্নগুলোর অ্যান্সার করাটা জরুরি ছিল বলে আমার কাছে মনে হয়। মানে কাঠামোগত জায়গা থেকে যে দলের একটা অ্যান্সার আছে, দলের একটা অ্যান্সার কিন্তু কখনো আমি পাইনি। হয়তোবা সেটা না পাওয়ার একটা কারণ আছে, যেহেতু অসংখ্য কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, লেখকরা লিখেছে, সেটা একটা কারণ হতে পারে। এটা একটা ব্যাপার। ফলে এই কারণে হ্যাঁ, প্রোপাগান্ডার ব্যাপারে আমাদের অনিয়া, যেমন বঙ্গবন্ধু পুত্রের ব্যাপারে যে ধরনের নোংরামো প্রচলিত আছে, আপনি জানেন যে এই যে ডালিমের ওয়াইফের কেন্দ্রিক, তারপরে যে ব্যাংক কেন্দ্রিক নানান ধরনের, এগুলো দেখেন ইতিহাসের এই পর্যায়ে এসে যে খুনি সেই আপনার বলে দিচ্ছে যে না, এই শেখ কামাল ওই ঘটনাতে জড়িত ছিলেন না, ওটা তিনি করেননি। ঐতিহাসিক ভাবে এগুলো মুছে যাচ্ছে, দ্যাটস অলসো ট্রু। কিন্তু একই কথা যে আজকে 54 বছর কেন লাগবে, 50 বছর কেন লাগবে, আমরা কেন এই 50 বছরে করতে পারি নাই? আমি ব্যক্তিগতভাবে অ্যাজ এ সমর্থক হিসেবে আমার দলের এই টেন্ডেন্সিটা আমি দেখি নাই। এটা হচ্ছে আমি দেখি নাই, এটা হচ্ছে আমার দেখার জায়গা। আগের কথা বললেন, 75-এর আগের কথা বললেন, কিন্তু বর্তমানে বলা হয় যে শেখ হাসিনা দুর্নীতি করেছেন, শেখ রেহানা দুর্নীতি করেছেন, সজীব ওয়াজেদ জয়ের দুর্নীতির কথা বলা হয়। এগুলির ব্যাপারেও কি দল কোনো অ্যাড্রেস করেছে? ব্যাংকে কি তাদের নামে কোনো টাকা পাওয়া গেছে? না, আমি আপনাকে এই প্রসঙ্গে বলি, মাননীয় প্রধানমন্ত্রী যখন প্রথমবার 96 এর ক্ষমতার কথা আমি আপনাকে বলতে পারি, উনি ভারত থেকে মানে আপনার এটা 1999 এর, উনি ক্ষমতা তখন 3 বছরের মাথাতে ভারত থেকে উনি একটা সফর শেষ করে আসার পরে হাইকোর্টে তখন গণহারে জামিন হচ্ছিল, তখন তিনি এই জামিন প্রসঙ্গে একটা বক্তব্য দেন। বক্তব্য দেওয়ার পরে সুপ্রিম কোর্টেরই এক আইনজীবী মাননীয় প্রধানমন্ত্রীর ওই বক্তব্য আদালত অবমাননা হয়েছে বলে একটি রিট পিটিশন দাখিল করেন, এবং আদালত তাকে সমন বলতে আদালত তার কাছে জানতে চান। মাননীয় প্রধানমন্ত্রী সিটিং প্রধানমন্ত্রী থাকা অবস্থাতেই তিনি সেই প্রশ্নের জবাব দিয়েছেন। সেই প্রশ্নের জবাবের প্রেক্ষিতে হাইকোর্ট সেটাকে রুল ডিসমিস করে একটি রায়ও দিয়েছে। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে আমি অন্ততপক্ষে মানে গোটা 50-এ, আমি লন্ডনে যখন টকশো গুলো আমি করতাম, আমি ফেস করেছি লন্ডনের বিভিন্ন নেতা আমাকে বলেছে যে আপনাদের নেত্রীকে তো রং হেডেড বলেছে, আপনাদের নেত্রীকে তো এই কথা বলেছে আদালত। তো আমি মানে এই যখন আপনার একাধিকবার আমাকে এই কথা বলা হলো, তখন আমি এই খুঁজে 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 বের করে এটা ভাবার চেষ্টা করলাম যে কোন জায়গাতে রং হেডেড বলেছে, ঘটনাটা আসলে কি। খুঁজতে খুঁজতে আপনার এটা মনে হয় 42 ডিএলআর হবে বা 50 ডিএলআর হবে, আমি এই মুহূর্তে আমার ডিএলআর এর সংখ্যাটা মনে নেই। আমি সেই মামলার রায়টি বের করলাম। রায়টি বের করার পরে আমি তাজ্জব হয়ে গেলাম যে সেখানে রং হেডেড বলে একটা শব্দ আছে বটে, কিন্তু কমপ্লিটলি অন্য একটা কনটেক্সটে বিচারপতি কথাটা বলেছেন। অথচ প্রপাগান্ডাটা হয়েছে কি, মাননীয় প্রধানমন্ত্রীকে সেটা বলেছেন। এরপরে আমি একটা অনেক বড় একটা নিবন্ধ লিখি এবং এই জিনিসটাকে ক্লিয়ার করি যে এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। ফলে এরকম অনেক অনেক, এই যে আমি কথাটা বললাম, এই কথাটা হয়তো বা রাজনৈতিক ক্ষেত্রে অনেকে পাত্তাও দিবে না,
কিন্তু আজকে এসে আমরা বুঝতে পারি যে ছোট 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 অনেকগুলো ঘটনা মানুষের সাথে ঘুরিত চলিত দেখি যে কিভাবে গল্পের গরু ওদের মানে এই পারসেপশনের মধ্যে এসে এটা মানে এটা ডাইনোসর হয়ে গেছে আসলে, বুঝতে পারছেন? মানে রাজার গরুর একটা গরুর একটা মৃত বাচ্চা হয়েছে, সেইটা কিভাবে রাজার একটা কাক হয়েছে সেই গল্পের মতো একটা ব্যাপার। যাই হোক, 13 তারিখে কি হবে আপনি সে প্রশ্নটি করেছেন, এটার জন্য মনে হয় এখানে আমিন ভাই আছে। তিনি যেহেতু দলকে রিপ্রেজেন্ট করেন, তার সাংগঠনিক ভাবে তিনি একটি অবস্থান, ফলে এই কথাটা উনি বলতে পারবে। অ্যাজ এ সমর্থক হিসেবে আমি আপনাকে যে কথাটা বলতে পারি, দেখেন শুধু এই 13 তারিখ না, আপনি তো এই 13 তারিখ খালি শুনলেন, এই 13 তারিখ থেকে শুরু করে অনেক কিছুই হবে। এর কারণ হচ্ছে যে গত একটি বছর এই দেশকে এই দখলদার অবৈধ এই টোকাই এরা যেইভাবে জ্বালিয়েছে এবং যেভাবে জ্বালাচ্ছে, যেভাবে এই দেশটাকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে, সেটি অর্থনৈতিক ভাবে বলেন, সামাজিক ভাবে তো এমন বিভেদ রেখা হয়েছে। আমি প্রতিদিনই বলি যে এখানে গৃহযুদ্ধ শুরু হয়েছে। আপনারা সেই সাইলেন্ট গৃহযুদ্ধ আসলে আপনারা খুব সম্ভবত দেখতে পান না। আমি তো গৃহযুদ্ধ দেখতে পাই, পরিষ্কার বিভাজন আমি লক্ষ্য করেছি, সোমালিয়ান, সুদান, এই ধরনের ট্রাইবে যে সমস্যা সেগুলোর মতো। ফলে এরকম একটা অবস্থাতে বাংলাদেশ আওয়ামী লীগই শেষ পর্যন্ত অ্যান্সার। আমি বারবারই বলেছি যে বাংলাদেশ আওয়ামী লীগ যেমন প্রশ্ন, বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে উত্তর। এবং এই 13 তারিখে যেই মহাবিপ্লবের কথা আমরা বলছি, যেই জনগণের যেই স্রোতের কথা আমরা বলছি, যে এই অবৈধ দখলদারের বিরুদ্ধে ফুঁসে ওঠার, আমার ব্যক্তিগত ধারণা যে এটি জনগণের প্রত্যাশিত ডাককেই বাংলাদেশ আওয়ামী লীগ সাংগঠনিক ভাবে বলেছে। এটা যদি আপনি মনে করে থাকেন যে বাংলাদেশ আওয়ামী লীগ ডাক দিয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ বলছে আসার জন্য 13 তারিখে, আপনি ভুল, এই ব্যাখ্যাটাও ভুল। জনগণ যা চাইছে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের পক্ষ হয়ে রাস্তায় নামতে বলছে। এটাই হচ্ছে 13 তারিখ জনগণের ডাক। জি, জনাব আমিনুল ইসলাম, আপনি দেখতে পাচ্ছেন যে আজকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন আওয়ামী লীগের 13 তারিখের কর্মসূচি শুনে তার নাকি হাসি পেয়েছে, এমন একটি কথা শোনা যাচ্ছে। আসলে 13 তারিখে কি হবে, কি কর্মসূচি, ঢাকা লকডাউন বাস্তবায়নের জন্য আপনারা কি করছেন? ইতিমধ্যে কিন্তু গোটা বাংলাদেশে 13 তারিখকে কেন্দ্র করে একটা বলা যাচ্ছে একটা থ্রিলিং সিচুয়েশন কিন্তু তৈরি হয়েছে। প্রতিদিনই শত শত ফোন পাচ্ছি, দলের কর্মীরা ফোন করছে তা নয়, একেবারে সাধারণ খেটে খাওয়া অনেকেও ফোন করছে। তাদের বক্তব্য হচ্ছে কি, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, আমাদের আর পেছনে ফেরার জায়গা নেই। কারণ আমাদের কাছে শেখ হাসিনা আর আওয়ামী লীগের নেতা নয়, আমাদের কাছে শেখ হাসিনা এখন বাঁচার অবলম্বন। আর এই দখলদার জঙ্গি সরকার একটা ফরমাইশি রায় দিয়ে তাকে ফাঁসি নির্দেশ দিবে, আমরা ঘরে বসে ঘুমাবো, সে জীবন আমাদের দরকার নেই। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে আমরা ট্রাই করব এবং আমরা এর প্রতিবাদ জানাবো। এবং আপনি যেটা বললেন যে জনাব শিলং সালাউদ্দিন যেটি বলেছেন, উনি তো অনেক কথাই বলছেন, আবার ওনাকে নিয়ে এই চিলড্রেন পার্টির নেতারাও কিন্তু অনেক কথা বলছেন। আপনার মনে থাকার কথা, উনি কদিন আগে একটা সাংবাদিক সম্মেলনে বলেছিলেন যে আওয়ামী লীগের কর্মীরা এক জায়গায় জয় বললে 1.5 মাইল দূরে গিয়ে বলে বাংলা। তো এটা শুনে আমি একটু গায়ে চিমটে দিলাম, আরে বলে কি, একটা মানুষ এত অন্ধ কি করে হয়? অন্ধ হলেই কি প্রলয় বন্ধ হবে? আওয়ামী লীগের কর্মীরা আজকে গত 15 মাসে, সুলতান আপনি দেখেছেন, একজন আওয়ামী লীগ কর্মী দেখাতে পারবেন যাকে পুলিশ গ্রেপ্তার করার পরে সে বলেছে ভাই আমি আর কোনোদিন আওয়ামী লীগ করবো না, আমি জয় বাংলার লোক নয়, আমাকে ছেড়ে দেন? একজন দেখাতে পেরেছেন? আওয়ামী লীগকে সামরিক ফরমানের মতো একটা ফরমান বলে নিষিদ্ধ করেছে। বিএনপি কিন্তু আওয়ামী লীগের 15.5 বছর ধরে 15 সেকেন্ডের জন্য নিষিদ্ধ রাজনৈতিক দল ছিল না। তবু কি বিএনপি মিছিল আপনারা দেখেছিলেন? বিশেষ করে 14 সালের পর থেকে মাঝে মধ্যে ভোরবেলা 2-4 মিনিটের জন্য একটা মিছিল করতেন, তারপরে মুহূর্তের মধ্যে হাওয়া। আজকে সেই দলের নেতা যদি বলে যে আমার হাসি পায়, ওনাকে হাসতে দিন। মানুষের কাছে তারা কোন জায়গায় গিয়ে ঠেকেছে, এটা ওই চিলড্রেন পার্টির একজন নেতা বলেছেন। এতদিন বিএনপিকে প্রথম আমরা জমজমের পানি দিয়ে গোসল করিয়েছিলাম, কাজ হয়নি, এখন বুড়িগঙ্গায় চুবাবো।
এখন যাদেরকে এই লেভেলের কর্মীরা বুড়িগঙ্গায় চুবাতে চায়, সেই দলের নেতা আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে কি বললো বা বললো না, আমি এটা নিয়ে মতে ভাবিত নই। কারণ আমার শেকড় জনগণ, আমার জবাবদিহিতার জায়গা জনগণ, আমার শক্তি জনগণ। আজকে আপনি কদিন আগে দেখেছেন যে ছাত্রলীগের ছেলেরা মিছিল করে একটা বাস উঠেছে এবং সেখানে বাসের মধ্যে একজন বাবা তার সন্তানকে কোলে নিয়ে, তার স্ত্রীকে কোলে নিয়ে কিভাবে এই ছাত্রলীগের কর্মীগুলোকে পুলিশের হাত থেকে রক্ষা করেছে, এটা দৃশ্যত একটা প্রতীকী অর্থ, কিন্তু গোটা বাংলাদেশের এটা সত্যিকার চিত্র। আজকে সত্যিকার চিত্র। এই জায়গাটায় আওয়ামী লীগ কিভাবে গিয়েছে, এই জায়গাটায় আওয়ামী লীগ পৌঁছেছে বঙ্গবন্ধু কন্যার অনন্য সাধারণ পদক্ষেপের কারণে। কারণ তিনি এই মানুষগুলোর আর্তি শোনার চেষ্টা করেছেন এবং সেখানে সমাধান দেওয়ার চেষ্টা করেছেন। এই সমাধানের কারণেই আজকে তারা মনে করছে শেখ হাসিনা নাই তো আমরা নাই, আমাদের ভবিষ্যৎ নাই। এই যে একজন রাজনৈতিক নেতা আরেকটা জনগোষ্ঠীর মানুষের জীবনের সাথে একীভূত করে ফেলা, এটা একজন রাজনৈতিক নেতার এবং একটি রাজনৈতিক দলের সাফল্য। সুতরাং 13 তারিখ নয়, আর ভবিষ্যতেও আরো নিপীড়ন হবে। 13 তারিখকে সামনে রেখে ইতিমধ্যে ভয়ঙ্কর গ্রেপ্তার অভিযান, নিপীড়ন, নির্যাতন শুরু করেছে এবং আরো মেটিকুলাস ডিজাইন শুরু করেছে। বাট আমি অ্যাসিওর করছি ইনশাল্লাহ কোনো মেটিকুলাস ডিজাইন কোনো কিছুই আমাদের এই চলমান যে মুভমেন্ট সেটাকে স্তব্ধ করতে পারবে না। এবং বঙ্গবন্ধু কন্যার ফাঁসির রায় ওরা দিবে আমরা জানি, যেহেতু বঙ্গবন্ধু কন্যার পক্ষে সরকার যাকে কৌশলী নিয়োগ দিয়েছেন জামাতের নেতা, তিনি কিন্তু অকপটে আদালতে বলেছেন, মি লর্ড, আমি যদি সাংবাদিকদেরকে বলি আমার মক্কেলের ফাঁসি হবে, তাহলে আমরা যে ফাঁসি দিব এটা তারা বুঝে ফেলবে। হ্যাঁ, সেই জায়গায় তাদেরকে শুধু এটুকু স্মরণ করিয়ে দেই, আগরতলার ষড়যন্ত্র মামলায় কিন্তু বঙ্গবন্ধুকে ফাঁসি দেওয়া হয়েছিল, তার জন্য কবর করা হয়েছিল, কিন্তু সবকিছুই নিশ্চিহ্ন করে বঙ্গবন্ধু রাজকীয় প্রত্যাবর্তন হয়েছিলেন। তিনি মুকুটবিহীন সম্রাট হয়ে বাংলার মানুষের মাঝে ফেরত এসেছিলেন এবং সেই পথে হাঁটছে তার কন্যা, এবং সেটি শুধু মানুষের ভালোবাসার কারণে।